প্রচুর পর্যটক এসে ভিড় করেছে। কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে মোটামুটি হতাশই হয়েছে। এই আই লাভ তেতুলিয়া পয়েন্টটা কিন্তু ডাকবাংলো থেকে খুব বেশি দূরে না। এই হচ্ছে সেই সীমানা পিলার। Hey everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel RS Shobon and a very good morning from তেতুলিয়া। তো এখন যাচ্ছি তেতুলিয়া ডাকবাংলোতে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা সেটা দেখার জন্য। আর ওই যে তেতুলিয়া 0 পয়েন্ট, এখানে গতকালকে সন্ধ্যার দিকে আসছি। পিকনিক কর্নার তেতুলিয়া। ডাকবাংলো কি এদিকেই? এই যে অলরেডি এখানে প্রচুর পর্যটক এসে ভিড় করেছে। তো বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে মোটামুটি হতাশই হয়েছি বলা চলে। আকাশের অবস্থা ভালো না। আকাশের অবস্থা ভালো না বলতে উপরে ঠিকই ক্লিয়ার আছে, কিন্তু দূরে ওই যে দেখেন ওই পাশে কিন্তু সব কুয়াশার কারণে ভিজিবিলিটি কম হয়ে আছে, ভিজিবিলিটি লো, যার কারণে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে না। এখানে শুধু আমি না, আমার মতো আরও অনেকেই আসছেন। তো সকালে এখানে আরও অনেক লোক ছিল যারা কাঞ্চনজঙ্ঘা দেখতে আসছিলেন, কিন্তু আবহাওয়া ভালো না থাকার কারণে সবাই একে একে আস্তে আস্তে চলে গেছে। তো আমি আরও কিছুক্ষণ সময় এখানে থাকবো, দেখবো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা। যদি দেখা না যায় তাহলে এখান থেকে এর আশেপাশে আরও যে কয়েকটা স্পট আছে সেগুলো ঘুরে তারপর এখান থেকে বিদায় নেব। তো এটাই হচ্ছে মূলত তেতুলিয়া ডাকবাংলোর ভিউ পয়েন্ট। আর আমার পিছনে ওই যে দেখতে পাচ্ছেন তেতুলিয়া লাভ পয়েন্ট, ওখানে দাঁড়িয়ে সবাই ছবি নেয়। কিন্তু আমি ভিউ পয়েন্টে বসে আছি, কিন্তু আফসোস আজকে কাঞ্চনজঙ্ঘা ওই যে সামনে শুধু কুয়াশা আর মেঘ। তো এখন অনেকগুলো স্পট দেখা বাকি, তো চলেন যাওয়া যাক। তেতুলিয়া ডাকবাংলোর পরিবেশটাও কিন্তু ভালোই, আপনারা এসে ডাকবাংলোটাও ঘুরে দেখে যেতে পারেন। তবে এখানে আপনারা থাকতে পারবেন না, এটা শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী বা তাদের রেফারেন্সে যারা আসবেন তাদের জন্য। নেপালি বাস আছে হলুদ রঙের, তারপরে যে মোটা বাস কোন জায়গায় নাস্তা করা শেষ, এখন চলেন আগে আপনাদেরকে আই লাভ তেতুলিয়া পয়েন্টটা দেখিয়ে নিয়ে আসি। এটা এখান থেকে কাছেই, এই যে চলে আসছি আই লাভ তেতুলিয়া পয়েন্ট। এখানে এসে আপনি শুধু এটার সাথে ছবি উঠবেন, জাস্ট এটাই, আর তেমন কিছু না। এখানে একটা পয়েন্ট করে দিয়ে রাখছে আপনাদের ছবি ওঠার সুবিধার্থে। তো এই আই লাভ তেতুলিয়া পয়েন্টটা কিন্তু ডাকবাংলো থেকে খুব বেশি দূরে না। এই যে দেখেন সামনেই কিন্তু ডাকবাংলো, ওই যে ওইখানের সামনে ডাকবাংলোর ভিউ পয়েন্ট, ওখান থেকে সবাই কাঞ্চনজঙ্ঘা দেখে। আর ওখান থেকে খুব বেশি না, বেশি হলেও 500 মিটার আপনি পেয়ে যাবেন এই যে তেতুলিয়া আই লাভ তেতুলিয়া পয়েন্ট। এখানে সবাই আসে ছবি তোলার জন্য, এবং এখান থেকে এখন আমরা চলে যাব বাঁশবাগানে। তো এই হচ্ছে সেই বাঁশবাগান, এখানে আসতে চাইছিলাম। এটা খুব বেশি দূরে না, আপনি তেতুলিয়া আই লাভ যে পয়েন্ট ওখান থেকে আরেকটু সামনে সোজা রাস্তা ধরে এগিয়ে আসবেন। এগিয়ে আসার পরে হাতের ডানে একটা পাকা রাস্তা পাবেন। তো এখানে আসতে ওই যে মেন রাস্তা থেকে আসতে এই একটাই শুধুমাত্র হাতের ডানে পাকা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ঢুকে যাবেন। ঢুকে এই একটুখানি সামনে আসলেই দেখতে পাবেন এই যে হলুদ বাঁশ। বাঁশগুলা কিন্তু বেশ সুন্দর। এখানে দেখুন বাঁশগুলার পরিচয় নাম দেওয়া আছে। এই হলুদ বাঁশ যেটা, সেটা লেখা আছে যে কালার প্রিন্টেড ব্যাম্বো মেড ইন থাইল্যান্ড। আর মোটা বাঁশটা হচ্ছে ভাদিম কাঞ্চন বাঁশ মেড ইন তাইওয়ান। এই দুইটাই হচ্ছে বিদেশি প্রজাতি। আর এটা হচ্ছে সেই হলুদ বাঁশ। আমি আসার আগে জেনে আসছিলাম যে এটা হচ্ছে নেপালি বাঁশ, কিন্তু এখানে লেখা এটা থাইল্যান্ডের। আর ওই যে সামনে দেখেন এটা হচ্ছে সেই মোটা বাঁশ। এখানে এক একটা বাঁশের যে সাইজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। 2 হাত লাগবে, 2 হাত দিয়ে একসাথে ধরতে হবে, তারপরে আমি এটা মানে নাগাল পাবো আর কি, এতটাই মোটা এই বাঁশগুলা। এই যে দেখেন, এই বাঁশবাগান দেখা শেষ। এখন বাঁশবাগান ছেড়ে চলে যাব তেতুলিয়া যে ব্রিটিশ বাজার, সেই বাজারটা দেখাতে। এই বাজারটাও আসলে এই বাঁশবাগানে আসার পথেই পড়ে। আমি আসলে জানতাম না যে এই বাজারটা ঠিক এই জায়গাতে, এই জন্য তখন আর দাঁড়াইনি, যে ভাবলাম আগে বাঁশবাগানটা ঘুরে আসি তারপর বাজার দেখাবো। হ্যাঁ, এই যে তেতুলিয়া পুরনো বাজার এই জায়গাটাই বলে। এই জায়গার ভিউটা কিন্তু অসাধারণ।
জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এটা হচ্ছে মহানন্দা নদী। আর মহানন্দা নদীর ওই পাশে ওই কর্নারে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা সম্ভবত মহানন্দা ব্রিজ, যেটা ইন্ডিয়ার আন্ডারে। অপরূপ সুন্দর জায়গা দেখেন। এই জায়গাটাই কারো কাছে সৌন্দর্য দেখার স্থান, আবার কারো কারো কাছে এটা একটা কর্মক্ষেত্র। জীবিকা নির্বাহের তাগিদে মানুষকে কত কিছুই না করতে হয়। আর এটাই হচ্ছে তেঁতুলিয়া 0 পয়েন্ট। তেঁতুলিয়া 0 পয়েন্ট এবং বাংলাবান্ধা 0 পয়েন্ট দেখতে অনেকটা একই রকম। আপনারা যখন সকালে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে আসবেন তখনই কিন্তু চাইলে একসাথে এই তেঁতুলিয়া 0 পয়েন্টটা দেখে যেতে পারেন। আমি এই যে এখন আসলাম তেঁতুলিয়া 0 পয়েন্টে, ওইটা তেঁতুলিয়া 0 পয়েন্ট। আর এই যে সামনে এখানে দেখতে পাচ্ছেন তেঁতুলিয়া 0 কিলোমিটার মাইল ফলক। আসলে একা একা ঘুরতে আসলে যা হয় আর কি, যে ছবি তুলে দেওয়ার মতো কাউকে পাওয়া যায় না। তাই এখন আমারও ছবি তুলে দেওয়ার মতো কেউ নেই, এজন্য আমি একা একা সেলফি ভিডিও নিচ্ছি। এই হচ্ছে তেঁতুলিয়া 0 পয়েন্ট। তো এখানে সবাই আসেই মূলত ছবি নেওয়ার জন্য, যে এখানে দাঁড়িয়ে একটা ছবি নেয়। এখন আছি তেঁতুলিয়া বাজারে, আর এই জায়গাতেই সেই ঐতিহ্যবাহী তেঁতুল গাছটা অবস্থিত। এটাই হচ্ছে সেই তেঁতুলিয়ার তেঁতুলতলা। এই গাছটার কারণেই এই জায়গার নাম হয় হচ্ছে তেঁতুলিয়া। তো শুরুতে মেবি নামটা তেঁতুলতলা ছিল, আর সেই তেঁতুলতলা থেকে আস্তে আস্তে এটার নাম হয়ে গেছে তেঁতুলিয়া। আর এখন যাচ্ছি তেঁতুলিয়া টি স্টেট দেখতে। তো চলেন তেঁতুলিয়া টি স্টেটে যাই। এগুলোও কিন্তু চা বাগান। এই তেঁতুলিয়া আসলে আপনি তেঁতুলিয়া বলেন, পঞ্চগড় বলেন, দুই জায়গাতে রাস্তার আশেপাশে এরকম সমতল ভূমিতে চা বাগান দেখতে পারবেন। এখানে অনেকেই চা চাষ করে। চা বাগান কিন্তু আসলেই অনেক সুন্দর। এরগুলা ওই যে অনেকে বাসা বাড়িতে ঝাউ গাছ লাগিয়ে সাজিয়ে রাখে না, কেটে একেবারে সুন্দর একটা শেপ দিয়ে রাখে। চা গাছগুলা একদম সবগুলা একই লেভেলের, একই মাপের, দেখতে বেশ সুন্দর লাগতেছে। তো দেখতে দেখতে চা বাগানের ভিতরেই চলে আসছি। এখন হাঁটতে হাঁটতে যে চা বাগানের ভিতরে ঢুকতেছি, কিন্তু এই চা বাগানটা সম্পূর্ণ বাংলাদেশের না, এই চা বাগানটা ইন্ডিয়ার ভিতরে। যদিও এখানে বাঙালিরাও কাজ করে, কিন্তু মালিকানা ইন্ডিয়ার। তো বন্ধুরা, আমি কিন্তু এখন একদম চা বাগানের ভিতরে চলে আসছি। আমার সামনে, পিছনে, ডানে বাম যেদিকেই তাকাবেন সব দিকে আপনি চা বাগান দেখতে পারবেন। তো এখানে চা শ্রমিকেরা কাজ করে বেশিরভাগ সকালবেলা এখান থেকে চা পাতা সংগ্রহ করে সেগুলো আবার গাড়িতে করে পাঠিয়ে দেয় ফ্যাক্টরিতে। এখান থেকে একটু সামনেই আছে ফাভিয়া টি ফ্যাক্টরি, টি কোম্পানি, ওখানেই নিয়ে যায়। আর ওই কোম্পানির আন্ডারে সম্ভবত এই সমস্ত চা বাগানগুলো এখানে চাষ হয়। এই চা বাগান আপনি পঞ্চগড়েও পাবেন, তেঁতুলিয়াতেও পাবেন। তেঁতুলিয়া ডাকবাংলোর যেই ভিউ পয়েন্ট, যেখান থেকে সবাই কাঞ্চনজঙ্ঘা দেখে, ওখান থেকে একটু নিচে নদীর ধারে নেমে গেলেই পাশে আপনি ওখানেও চা বাগান পাবেন। তো এখানে আসলাম বিশেষ কারণ হচ্ছে এই জায়গাটা ইন্ডিয়ার, আর এখানে একটা ইন্ডিয়া বাংলাদেশের মাইল ফলক আছে, যে মাইল ফলকের সামনে বাংলাদেশ এবং পিছনে ইন্ডিয়া। এই হচ্ছে সেই সীমানা পিলার। এই পিলারের এই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর ওই পাশে হচ্ছে বাংলাদেশ। এই পাশে দেখেন ঠিক বাংলাদেশ লেখা আছে। এই দেখেন, এটা হচ্ছে বাংলাদেশের সীমানা পিলার। তো এখন এই চা বাগান দেখা শেষ, এখান থেকে আমরা চলে যাব বাংলাবান্ধা 0 পয়েন্ট। ঢাকা রংপুর হাইওয়ে। হ্যাঁ, এটা হচ্ছে ঢাকা রংপুর হাইওয়ে। এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি বাংলাবান্ধা 0 পয়েন্টের দিকে। এখান থেকে এখনও 15 কিলো রাস্তা বাকি। এই এলাকাতে মানুষজন প্রচুর পরিমাণে পাথর আর বালির ব্যবসা করে, কারণ কাছেই মহানন্দা নদী। আর এই মহানন্দা নদী থেকে তারা খুব সহজে বালু এবং পাথর উত্তোলন করতে পারে। আর সাথে সাথে এই যে এখানে এইরকম জায়গাগুলোতে নিয়ে আসে পাথর এবং বালিগুলো প্রসেসিং করে তারপরে তারা বাজারে এগুলো বিক্রি করে। এই যে দেখেন, সব পাথর ভাঙার কাজ চলতেছে। এই বড় বড় পাথরগুলো সব মহানন্দা নদী থেকে তুলে নিয়ে আসে, তারপর এখানে যে প্রসেসিং করা হয়। আশেপাশে আপনি যেদিকেই তাকাবেন না কেন, শুধুমাত্র এই পাথর ভাঙার কারখানায় দেখবেন পাথর এবং বালি এইগুলারই কারবার চলে সব এখানে। আমরা পৌঁছে গেছি বাংলাবান্ধা 0 পয়েন্টে। ওই যে সামনে ওখানে বাংলাবান্ধা 0 পয়েন্টটা দেখা যাচ্ছে।
আর এখানে তো লেখাই আছে সিকিম 154 কিলো, ভুটান থিম্পু 286, কাঠমান্ডু নেপাল 494 কিলো। ভাবা যায় এখান থেকে নেপালের রাজধানী মাত্র 494 কিলো। পাসপোর্ট ভিসা থাকলে অথবা এই বর্ডার যদি না থাকতো, এই বাইক নিয়ে সরাসরি এখান থেকে নেপাল চলে যাওয়া যেত। ব্যাপারটা নিয়ে ভাবতে পারছেন কতটা ভালো হতো। আমার সামনে ওই যে দেখেন বাংলাবান্ধা 0 পয়েন্ট। ইচ্ছা ছিল 0 পয়েন্টের কাছে গিয়ে ছবি নিব, কিন্তু ইচ্ছাটার পূরণ হলো না, কারণ বাংলাবান্ধা 0 পয়েন্টের কাছে যাওয়া নিষেধ। ওখানে সবসময় যাওয়া যায় না, শুধুমাত্র শনিবার এবং মঙ্গলবার বিকাল 5টা থেকে 6টা, এই 2 সময়ে বাংলাবান্ধা 0 পয়েন্টে যাওয়া যায়। তাছাড়া অন্য সময়ে আপনি আর বাংলাবান্ধা 0 পয়েন্টে যাইতে পারবেন না। তো আমি চেষ্টা করছিলাম যাওয়ার, কিন্তু হয় নাই, ব্যাড লাক। ইনশাল্লাহ পরের বার এই টাইমটা ঠিক করে আসবো এখানে এসে। শনিবার এবং মঙ্গলবার এখানে প্যারেড হয়, যে ইন্ডিয়ান বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি, এই দুইটা বাহিনীর এখানে একটা সুন্দর প্যারেড হয়। প্যারেডটা আসলে খুব ভালো লাগে দেখতে। আমি সরাসরি কখনো দেখিনি, টিভিতে দেখেছি, বিভিন্ন ভিডিওতে দেখেছি। ইনশাল্লাহ একদিন সরাসরি দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো বাংলাবান্ধা 0 পয়েন্ট থেকে ফিরে এখন চলে যাচ্ছি রিসর্টের দিকে। রিসর্টে গিয়ে রিসর্ট থেকে চেক আউট করে সব গুছিয়ে নিয়ে এখন বেরিয়ে যাব। একদিনে আসলে পুরো পঞ্চগড় জেলা ঘুরে দেখা কখনোই সম্ভব না। তেঁতুলিয়ায় এখানে আশেপাশে যেই জায়গাগুলো ছিল সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এখন হোটেলের ভিউটা একটু দেখা যাক। এই হচ্ছে আমার রিসর্ট, কাঠের বাড়ি গেস্ট হাউস। এটা তেঁতুলিয়া 0 পয়েন্টের খুব কাছে, একদমই নিকটে। এই জন্যই মূলত এখানে আসা, যাতে সকাল সকাল খুব ভোরবেলা কোনো ঝামেলা ছাড়াই চলে যাওয়া যায়। কিন্তু আফসোস কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পেলাম না। তো এখন এই যে ফুল প্যাকেট হয়ে গেছি, সম্পূর্ণ রেডি। এখন আবার বের হয়ে পড়ব। তো প্রথমে রিসর্ট থেকে বের হয়ে যাব মির্জাপুর শাহী জামে মসজিদটা দেখে এখান থেকে একবারে বাড়ির উদ্দেশ্যে চুয়াডাঙ্গায় রওনা দিব। তো রিসর্ট থেকে বের হয়ে পঞ্চগড় মেন শহর ছাড়িয়ে মির্জাপুর বাজারে চলে আসছি। আর মির্জাপুর বাজার থেকে হাতের বামে যেই লোকাল সড়কটা আছে সেই সড়কে ঢুকে পড়লাম। এখন যাচ্ছি মির্জাপুর শাহী জামে মসজিদ দেখার জন্য। হ্যাঁ, এটাই হচ্ছে মির্জাপুর শাহী জামে মসজিদ। মির্জাপুর শাহে জমিদার মসজিদ থেকে 100 মিটারের মতো সামনে আসলেই পাবেন ইমামবাড়া হোসেনি দালান। ওই যে দেখেন উপরে কর্নারে লেখা আছে ইমামবাড়া হোসেনি দালান। পাশে কিছু কবর আছে, কবরস্থানের মর্যাদাটা রক্ষা করেই ভিতরে প্রবেশ করবেন। যেহেতু মির্জাপুর শাহে জামে মসজিদে আসছিলামই, তাই ভাবলাম যে এখানে আসছি যখন, পাশেই যেহেতু আছে দেখে যাই, তাই এই জায়গায় আসা। ইমামবাড়া হোসেনি দালান। ভিতরে আসলে তেমন কিছু নাই, এটা জাস্ট একটা ধ্বংসাবশেষ। আর এখানে 1 গম্বুজ বিশিষ্ট একটা ইমারত আছে, আর তার সাথে কয়েকটা কবরস্থান আছে, হয়তো ওই সময়কার কারোর কবর হবে। তো আপনারা যদি মির্জাপুর শাহে জামে মসজিদে আসেন তো এখান থেকে এটা দেখে যেতে পারেন। তো ইমামবাড়া হোসেনি দালান এবং মির্জাপুর শাহী জামে মসজিদ দেখা শেষ করে এখন যাচ্ছি 12 আউলিয়ার মাজারে। এটা 12 আউলিয়ার মাজারটা এই যে সামনেই। মির্জাপুর বাজার থেকে সামনে 2 কিলোর মতো আসলেই পেয়ে যাবেন এই যে 12 আউলিয়া মাজার শরীফ, অটোয়ারি, পঞ্চগড়। এখন এই যে চলে যাচ্ছি ভিতরে, মনে হয় চলে আসছি, সামনেই হয়তো 12 আউলিয়ার মাজার। পরিবেশ দেখে সেরকমই মনে হচ্ছে। এই হচ্ছে সামনে 12 আউলিয়ার মাজার। আপনারা যারা মাজার ভ্রমণে আসবেন তারা এই কথাটা খুব ভালোভাবে মাথায় রাখবেন। তো 12 আউলিয়ার মাজার দেখা শেষ। পঞ্চগড় শহরের মধ্যে 2টা স্পট দেখলাম, আর তেঁতুলিয়া উপজেলা পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি। ওখানে ঘোরার মতো, যাওয়ার মতো বা দেখার মতো যা যা জায়গা ছিল সবগুলোই চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। তো এখন আর পঞ্চগড় শহরে থাকা সম্ভব হচ্ছে না, কারণ বাড়ি থেকে বের হয়েছি অলরেডি 5 দিন হয়ে গেছে।
আমি যদি এখনও রওনা করি আমার বাড়ি পৌঁছাইতে পৌঁছাইতে আগামীকাল সকাল হয়ে যাবে। তো আপনাদের ভাবি বারবার করে বলতেছে কবে বাড়ি আসবো, কবে বাড়ি আসবো। ইচ্ছা ছিল পঞ্চগড় শহরে আরও একটা দিন থেকে এখানে আর আশেপাশে যে জায়গাগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখাবো, যেমন মহারাজার দিঘি আছে, কাজলা দিঘি আছে, করতোয়া সেতু আছে, এরকম আরও কিছু জায়গা আছে, রক মিউজিয়াম আছে। তো সেগুলো আর দেখানো সম্ভব হচ্ছে না। আপনারা যদি আসেন তাহলে চেষ্টা করবেন হাতে সময় নিয়ে আসতে এবং পঞ্চগড় শহরের দর্শনীয় স্থান যেগুলো আছে সেগুলো সব ঘুরে যাওয়ার। তো আমি এখন এখান থেকে চুয়াডাঙ্গা আমার বাড়ির উদ্দেশ্যে চলে যাব। ফুয়েলের কাটা টিকটিক শুরু হয়ে গেছে, এক দাগ আছে আর। তো যেহেতু চুয়াডাঙ্গা চলে যাব লম্বা রাইড, তাই যাওয়ার আগে এখান থেকে ফুল ট্যাঙ্কি করে নিতে হবে। আগের পাম্পে অকটেন পাইনি, এখন এখানে দেখি অকটেন আছে কিনা। অকটেন আছে? তো ফুয়েল নেওয়া শেষ, ফুল ট্যাঙ্কি করে নিয়েছি। এখন রাস্তা ভালো থাকতে থাকতে যতখানি পথ আগানো যায়, কারণ ওইদিকে সামনে রাস্তা খুবই খারাপ, বগুড়ার ভিতরে সিরাজগঞ্জের ভিতরে খুব খারাপ রাস্তা। তো এই ছিল আমার একদিনের পঞ্চগড় ভ্রমণ। আপনারা যদি পঞ্চগড় ভ্রমণ করতে চান তাহলে চেষ্টা করবেন রাতের গাড়িতে পঞ্চগড়ে চলে আসার। পঞ্চগড় বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে লোকাল বাসে উঠে চলে যাবেন সরাসরি তেঁতুলিয়া। তো যা বলছিলাম, আপনারা তেঁতুলিয়াতে আগে যাবেন, তেঁতুলিয়াতে গিয়ে সবগুলা স্পট ঘুরে দেখবেন, কাঞ্চনজঙ্ঘা দেখবেন, কারণ কাঞ্চনজঙ্ঘা তো সকালবেলায় দেখা যায়। সো কাঞ্চনজঙ্ঘা দেখতে চাইলে আপনাদেরকে সবার আগে তেঁতুলিয়াতেই যেতে হবে, ডাকবাংলোর কাছে। আর বাদবাকি স্পটগুলো ডাকবাংলোর আশেপাশেই আছে, ওখান থেকে আপনাদের ঘোরা সহজ হবে। আর আপনারা যদি নাইট স্টে করতে চান তাহলে ডাকবাংলোতে তো আর রুম পাবেন না, ডাকবাংলোর আশেপাশে বেশ কিছু রিসর্ট আছে, কাঠের বাড়ি গেস্ট হাউস আছে, স্বপ্ন গেস্ট হাউস আছে, আরও বেশ কয়েকটা ওখানে গেস্ট হাউস আছে। ডাকবাংলো থেকে একটু সামনে আগে গেলে এগুলো পেয়ে যাবেন। তারপর তেঁতুলিয়া ঘোরা শেষ হলে আপনারা পঞ্চগড় শহরে আসবেন। পঞ্চগড় শহরে এসে দেখতে যাবেন মির্জাপুর শাহী জামে মসজিদ, রক মিউজিয়াম, এগুলো দেখা হয়ে গেলে বাস আপনাদের পঞ্চগড় ট্যুর কমপ্লিট। এরপরে আপনারা আবার রাতের বাস যোগে ঢাকা অথবা যার যে জেলা সেখানে চলে যেতে পারেন। খুবই সহজ সিম্পল একটা ব্যাপার একদিনের পঞ্চগড় ভ্রমণ। কারণ পঞ্চগড়ে আসলে এত বেশি কিছু না, মূলত পঞ্চগড় হচ্ছে বাংলাদেশের হিমালয় কন্যা খ্যাত। তো এই পঞ্চগড়ে মানুষ যায় শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘাটা দেখার জন্য, কিন্তু আফসোস আমি পঞ্চগড়ে গিয়েও কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি, কারণ আমার ব্যাড লাক, প্রকৃতি আমার সাথে ছলনা করেছে। একদিনে পঞ্চগড় ভ্রমণের ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, তাই আর কথা বাড়াবো না। এখন আমি সোজা চলে যাব তো বাড়ি, আর ভিডিওটা এখান থেকে শেষ করে দেবো। তো ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।